শাহিদা বেগম শাইনাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। সিদ্দিক বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ। অন্যদিকে জুমার নামাজে তারা চলছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করলো। আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে কোষ গল্পে মেতে উঠল। দাদিমা আনোয়ারা বেগমকে নিয়ে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম। আজ দুপুরে খাওয়া দাওয়া হবে শাইনাদের বাড়িতে। রসনারা জোহরা বেগম সহ সবাই একে একে ভেতরে চলে এলেন। দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের মুখে। তৌসিফ আর তিতলি ব্যাগ আর সুটকেস সামলে বাড়ির দরজা খুলতে এগিয়ে গেল। সবশেষে ধীর পায়ে গাড়ি থেকে নামলো তাজদার সিদ্দিকী। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি। দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভর জমেছে। মুখমণ্ডলও কিছুটা ভারী লাগছে। গালে বাড়তি দাড়ি, মাথার চুলও অযত্নে লম্বা হয়ে এসেছে। সবসময় ফিটফাট থাকে বলে হঠাৎ পরিবর্তনে তাকে অস্বাভাবিক লাগছে। তাকে কেটে আসতে বলেছিল সবাই। সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে কাটবে। গাড়ি থেকে নামা মাত্রই আনিস শাওন এসে তার সাথে হাত মিলালো। আনিস বলল, জুমার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তুই যাবি? রায়হান বলে উঠল, এখনও উবু হতে পারছে না ভালোভাবে, বুকে সমস্যা হবে, বাড়িতে পড়ে নেবে। তাজদার তার কথার সাথে দ্বিমত পোষণ করলো। সে মসজিদে যেতে চায়, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে। আশরাফ বলল, আচ্ছা, ওখানে মোড়ার ব্যবস্থা আছে, যদি মোড়া ছাড়া পড়তে পারে তাহলে তো সমস্যা নেই। রায়হান রাজি হলো। তাসনুবা গাড়ি থেকে নামা মাত্রই চেঁচামেচি করছে। গাড়িতে এখনো অনেক জিনিসপত্র, এগুলো না নামিয়ে সবাই চলে গিয়েছে কেন? সে নামাতে পারবে না একটা ব্যাগও। গরমে ঘেমে উঠেছে সে। চুলের উপর আটকানো চশমা, পরনে একটা কালো কুর্তি। শাওন আনিসের পাশে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাসনুবার চেঁচামেচি শুনে একসাথে তাকালো। শাওন তাসনুবাকে দেখা মাত্রই হেসে বলল, পাপা কি পারি হাজির। আনিস ধমকে বলল। চুপ থাক। শাওন হেসে উঠে সরে গেল। তাসনুবা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। শায়নার চাচাতো বোন সঞ্জু এসে বলল, নোভা আপু মেম্বারদের বাড়িতে যেতে বলছে বড় আম্মু। তাসনুবা বিরক্ত হয়ে পড়ল। আমি ওই বাড়িতে যাব কেন? বলে এসো, আমি ওখানে যাব না। সঞ্জু তার কথা শুনে আর কিছু না বলে চলে গেল। চাবি কাজ করছে না, দরজা খুলতে একটু সময় নিচ্ছে। তাসনুবা সবার মাথা খেয়ে ফেলছে। ওফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তৌসিফ বলল। আর একবার প্যান প্যান করলে কান বরাবর দেবো তোকে। তাসনুবার আগে ফুসফুস করতে লাগলো। আশরাফ তাকে ডেকে নিল। নুভা, আমাদের বাড়িতে যাও, ওখানে সবাই আছে। আশরাফের কথা ফেলা যায় না, বড় হিসেবে সমীহ করতেই হয়। তাসনুবা বিরক্ত হয়ে শায়নাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল। আনিস বলল, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। তাসনুবা হাত দিয়ে বাতাস করতে করতে বলল, এখানে এত গরম কেন আনিস ভাই? আনিস পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে ঠোঁট উল্টে বলল, এখানে তো শীত পড়েছে কয়েকদিন ধরে, তোমার মেজাজের গরম বোধ হয়। তাসনুবা চলেই যাচ্ছিল। আনিসের শেষের কথাটা শুনে থমকে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। সোজা তাদের বাড়িতে চলে গেল গটগট পায়ে হেঁটে। তৌসিফ ততক্ষণে বাড়ির দরজা খুলে ফেলেছে। তাসনুবাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তিতলি বলল, মৌচাকে আবার ঢিল ছুড়ল কে? শায়না শাশুড়িদের সামনে এলো শরবতের ট্রে নিয়ে। তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো, তবে বেশ শুকিয়েছে সে। সবাইকে জড়িয়ে ধরে অল্প কথাবার্তা বলে আবারও রান্না করে চলে গিয়েছে সে। রসনারা দাদিমা বললেন, ও এত শুকিয়েছে কেন? জোহরা বেগম বললেন, খাওয়া দাওয়া করতে পারতেছে না ঠিক মতো, এসব আর কি। সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে নাকি? দাদিমা কাষ্ঠ হাসলেন। ও আর কি কাজ করবে, মেঝেতে শুয়ে থাকে অশান্তি লাগলে। তিতলি এসে সোজা রান্নাঘরে চলে এলো। এসেই শায়নাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শায়না তাকে দেখে খুশি হয়ে গেছে। তিতলি তাকে আপাদমস্তক দেখে বলল, ওটা কোথায়? শায়নার পেট আলতো করে গুঁতো দিয়ে কথাটা বলল সে। শায়নার সাথে সাথে শারমিলা সবাই হেসে ফেললো। সাবরিনা বলল, শায়না, তোমার বড় ননদিনী কোথায়? তিতলি দিল জবাবটা, এসেছিস? কে নাকি কি বলেছে তাকে, তাই আবার চলে গিয়েছে। শাহিদা বেগম চিন্তিত হলেন। আবার কে কি বলল? শাওন কিছু বলেছে বোধহয়। আহা, কতবার বলেছি মেয়েটার সাথে মশকরা করিস না, ও মশকরা বোঝে না। আনিসের কথা উনি মাথায় আনলেন না। আনিস মশকরা করার মতো ছেলে নয়। শায়নার শ্বশুর, চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বসেছে তার বাপ ভাইদের সাথে।
তাজদার বাড়ি আসতে না আসতে সবাই ওখানে ভিড় জমালো। দাদিমা তো আগে ভাগেই হাজির। তাজদারকে দেখে উনি বললেন, লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে। তাজদার কপাল উঁচিয়ে মুখের কাছে হাত রেখে বলল, মরাকান্না কেঁদে নিয়েছিলেন নাকি? সবাই তার প্রশ্নের ধরন দেখে হেসে উঠল। আফসার সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন, যাই বলো বাবা, আল্লাহ বাঁচিয়েছেন। মহিষে মারার পর কাউকে তো আর ফিরতে দেখিনি। তোমার জন্য 5 ওয়াক্তে 5 বার আল্লাহর কাছে হাত তুলেছি। উনি সাদাসিধা মানুষ, সোজাসাপটা মনের কথা বলে দিলেন সবাইকে। দাদিমা আনোয়ারা বেগম বললেন, সবার দোয়ায় ফিরে এসেছে, তোদের দোয়া না থাকলে তো ফিরতো না। আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। এই কথা বলতে বলতে, ওদের আর বসিয়ে রাখিস না, খেতে দে, অনেক জার্নি করে এসেছি। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে। তিতলি ঢাকনা উল্টে উল্টে দেখছে কি কি রান্না করা হয়েছে। চিংড়ি দেখে সে লোভ সামলাতে পারছে না। শাহিদা বেগমকে বলল, আমি কিন্তু চিংড়ি 2টা খাবো। শায়না হেসে বলল, যত ইচ্ছে খেও, মেজো আপুকে একটু ডেকে আনলে ভালো হতো। ভাই, না না, আমি পারবো না ওইসব। সাবরিনা বলল। তুই গিয়ে ডেকে নিয়ে আয়। শারমিলা ধমকে বলল, ও যাবে কেন? কাউকে পাঠা, নয়তো তৌসিফকে বল। শাহিদা বেগম বললেন, ও ওর বড় ভাইদের ভয় পায়, এভাবে ডাকলে আসবে না বোধহয়। ডাইনিং টেবিলে সাজানো হয়েছে হরেক রকমের রান্নায়। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আফসার সাহেব বড় 2 মেয়ের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ? শায়না এক কোণে দাঁড়িয়ে হাতের নখ খুঁটছিল। বাবার কথায় সে চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে শায়নার হাত ধরে বলল, শাইনা, চলো ভাইয়ার সাথে দেখা করবি। শায়না বলল, না না, এখন না, কেন? অনেক লোকজন। তিতলি মজা করে বলল। লজ্জা পাচ্ছ? শায়না আঙ্গুল দিয়ে চোখ চেপে নিয়ে বলল, পরে যাব, এখন না। তিতলি বলল, আচ্ছা, ভাইয়াকে আসতে বলি। শায়না খপ করে তার হাত ধরে ফেলল। না না প্লিজ, পরে, আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষ হতে আনোয়ারা বেগম বললেন, বাড়ির বউ আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি, অনেকদিন থেকেছে বাপের বাড়িতে। রায়হানের মা, এদিকে আসো, তোমার ছেলের বউকে তুমি বুঝে নাও। শাহিদা বেগম বললেন, ও যখন তাজের সাথে যাবে না, তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকুক। এখন নিয়ে যান, কয়েকদিন থেকে আবার চলে আসবে, প্রথম বাচ্চা তাই। রসনারা কিছু বলার আগে আনোয়ারা বেগম বললেন, ওরা বড় বউ, আগে কথাবার্তা বলে ঠিক করুক কখন কি করবে। আমরা আগে ভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। এখন মেয়েকে বিদায় দাও। শাহিদা বেগম কাষ্ট হেসে বললেন, ও কাজবাজ হালকা পাতলা করতে পারে, ভারী কাজের সময়। শায়না চোখ রাঙিয়ে বলছে চুপ করতে, কিন্তু শাহিদা বেগম বলেই গেলেন, প্রথমবার তো, তাই ও নিজের ভালো মন্দ তেমন বুঝতে পারছে না, একটু সাবধানে রাখবেন বড় মা। আনোয়ারা বেগম বলল, আমাদের বাড়িতে অত কাজ কোথায়, সমস্যা নেই, ওকে কিছু করতে হবে না। জোহরা বেগম বললেন, কাজবাজ করলে নর্মাল ডেলিভারি হয়, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরও বাড়ে। সবার কথাবার্তা সেখানেই সমাপ্ত হলো। বসার ঘরে তখনও সবাই বসে আছে। শায়না ধীরে ধীরে রসনারার পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকলো। ভেতরে ঢুকে তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীকে সালাম জানালো। তাজউদ্দিন সিদ্দিকী সালাম নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তোমাকে দেখার আগে খেতে বসিয়ে দিল ওরা। আনোয়ারা বেগম সঙ্গে সঙ্গে বললেন, ছেলের বউই তো বলছিল আগে খেয়ে নিতে। শায়না মৃদু একটুখানি হাসার ভান করলো। চোখের কোণা একবার ঘুরে গেল তাজদার সিদ্দিকীর দিকে। সোফায় এর গায়ে এক হাত ছড়িয়ে তিনি বসে আছেন নিস্তেজ ভঙ্গিতে, ক্লান্ত শরীর, অন্যমনস্ক দৃষ্টি। তারপরে এই শায়না রসনারার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই তাজদার সিদ্দিকীর দৃষ্টি একবার এসে পড়ল তার উপর। গায়ে শাল টেনে নিয়ে শায়না হাত দুটো এমনভাবে সামনে জড়ো করে রাখলো যে তার বাড়ন্ত শরীরটা কারো চোখেই পড়ছে না। ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হেঁটে সে বেরিয়ে গেল। তিতলির উপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসা। তাসনুবার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সবকিছুর আগে তার ঘুমটা জরুরি। রসনারা উঠোনে আসতেই পাড়াপড়শিরা ডাক দিল, বউ নিয়ে চলে যাচ্ছ নাকি রায়হানের মা? রসনারা হেসে জবাব দিলেন, হ্যাঁ, আর কতদিনই বা থাকবে, অনেক তো নায়ক হলো। শায়না চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দল বেঁধে
সবাই বের হলো শায়নাদের বাড়ি থেকে। বারান্দার সিঁড়ি পেরোনোর সময় শায়না অল্প একবার ঘাড় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি এসে পড়ল তার চোখে। এক মুহূর্তের বেশি হলো না, তাড়াতাড়ি সামনে ফিরে গেল শায়না। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদার সিদ্দিকী হালকা করে শায়নার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীর পায়ে হেঁটে গেল। শায়না এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রাখলো, এখনো পাজি রয়ে গেছে। আনোয়ারা বেগম তাজদারকে ডেকে বলল, দাদু ভাই বউকে দেখেছো? তাজদার সিদ্দিকী ফোনের ভেতরে চোখ গেঁথে রেখে যেতে যেতে মাথা নাড়ল। হুম? দুজন কাজের বুয়া রেখেছেন রসনারা। এত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আগে ভাগে করে রাখা উচিত ছিল কাউকে এখানে পাঠিয়ে দিয়ে। এখন মহা ঝামেলায় পড়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল, এখনো ঝাড়ুর কাজ শেষ হয়নি, ধোয়া মোছা তো আছেই। ধোয়া মোছার কাজ বাকি রেখে বাকি অন্যান্য কাজে হাত দিলেন তিনি। তাসনুবা নিজের ঘর নিজেই পরিষ্কার করছে, কাউকে হাত দিতে দেবে না তার ঘরে। শায়না নিজের ঘরে এসে দেখলো সব এলোমেলো হয়ে আছে। তাজদার সিদ্দিকী ঘরের এমন অবস্থা করে মহিষ কিনতে এগিয়েছিল। পুরো ঘরটা আওলা ঝাওলা হয়ে আছে। ঘরে ঢুকতে ঢুকতে তার মাথা ঘুরে উঠল, এত কাজ কখন করবে? বুয়া দুজন এসে বলল, একটু বাইরে যাও বউ, ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলি। শায়না একটু শুতে ইচ্ছা করছিল, সে তিতলির ঘরে গিয়ে চুপিসারে শুয়ে পড়ল। ঘরদোর ঝাড়মোছ করতে করতে বিকেল গড়িয়ে গেছে। রসনারার তবুও মনে হচ্ছে পরিষ্কার হয়নি ভালো মতো। বেশি খুঁতখুত হলে এটাই সমস্যা। ছেলের বাড়ি এলো, মাগরিবের নামাজের পর চুলোয় চা বসানো হলো, সবাই চা খাবে। তাসনুবা ঘরদোর সাফ করে গোসল নিয়ে টি শার্ট পরে পরে ঘুরছিল। তিতলি ঝিমলির বাবুকে কোলে নিয়েছে, তাই রসনারা তাকে ডাকলো। তিতলি নুভাকে ডাকো, চা দিয়ে আসতে বলো। আর কাউকে বলতে পারছেন না? শুধু নুভা নুভা আর নুভা। চুলটা ভালো করে বেঁধে বিড়বিড় করতে করতে রান্নাঘরে এলো তাসনুবা। টি শার্টের সাথে একটা ওড়না পেঁচিয়েছে গলায়। চায়ের ট্রে নিয়ে নিচে আসতে যাবে তখনই দেখলো তাজদারের পাশাপাশি বসে আছে আনিস। দুজনাই ফোনে কি যেন দেখছে আর গুরুতর ভঙ্গিতে কথাবার্তা বলছে। তাসনুবা আবার রান্নাঘরে চলে গেল। রসনারা বলল, কি হলো? তাসনুবা বলল, টি শার্ট পাল্টে আসি। আশ্চর্য, চা ঠান্ডা হয়ে যাবে না? আবার গরম করব। তাসনুবা টি শার্ট পাল্টে থ্রি পিস পরে নিল। চুল থেকে কাঠি কুলে হাত দিয়ে বাঁকা সিতি করে দিল। একটা ছোট ক্লিপ দিয়ে পিছনের চুলগুলো হালকা আটকে দিল। তারপর সামনে শর্ট হেয়ারগুলো কয়েকটা পাশে নামিয়ে দিল। বিরক্তিকর। বাইরের লোকজন এসে বসে থাকে, যেদিন টি শার্ট পরবে সেদিন। অসহ্য। তিতলি বাবুকে দোল দিতে দিতে এসে দেখলো সে ঠোঁটে লিপ বাম দিচ্ছে। এই আবার সেজেগুজে কোথায় যাচ্ছে? এখন একটুও শান্তিতে বসা নেই। এত দূর থেকে এসে আবারও ঘুরতে চলে যাচ্ছে বদহজমি। কিন্তু কিছুক্ষণ পর তাকে চায়ের ট্রে হাতে নিচে যেতে তিতলি চোখ গোল গোল করে তাকালো। নিচে যাওয়ার জন্য এত সাজগোজ, নতুন ড্রেসও তো পড়েছে দেখছি। তিতলি চোখ কচলালো, না ঠিকই দেখছে। তাসনুবা টি টেবিলে চায়ের ট্রে রাখতে তাজউদ্দিন সিদ্দিকী বলল, আরে আজকে আমার নুভামণি চা বানিয়েছে নাকি? চা মা বানিয়েছে, কিন্তু তাসনুবা লজ্জা লাগছে, সে বানায়নি কথাটা বলতে। তাই সে বলল, আমি চা বানাতে পারি আপু। জানি জানি, আমার মেয়ে সব পারে। তাজদার আর আনিস এতটাই ব্যস্ত ছিল যে চা এসেছে সেটা তারা খেয়াল করেনি। তাসনুবার রাগ লাগছে, এরা তাকে কি চাকর মনে করেছে? ভাইয়াটা একদম বেশি বেশি, এতদিন তাকে ওখানে খাটিয়েছে, তার ইচ্ছে করছে চায়ের কাপ ঢেলে দিতে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, চা এসেছে, তোমরা চা নাও। তাজদার, আনিস। আনিস ফোন নিয়ে উঠে গেল। তাজদারকে বলল, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তৈয়বুদ্দিন সিদ্দিকী বললেন, না খেয়ে এসেছি চাচ্ছু, আমি এতবার চা খাই না। তাজদার বলল, আরে খেয়ে যা। আনিস তাসনুবার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, তোর সাথেই তো খেলাম, হোয়াটসঅ্যাপ চেক করিস। সে বেরিয়ে গেল। তাজদার চায়ের কাপ নিয়ে চুমুক বসিয়ে তাসনুবাকে বলল, নাস্তা নিয়ে যাও, শুধু চা খাবা? সবার চা খাওয়া শেষ হতে তাসনুবা ট্রে নিয়ে চলে গেল। সিঙ্কের উপর শব্দ করে ট্রেটা রাখলো। রসনারা অবাক চোখে তাকালেন। কি হয়েছে? যে কাপের চা খাওয়া হয়নি ওই কাপের সব চা পুরোটাই তাসনুবা বেসিনে ঢেলে দিল। ওটা আনিসুজ্জামান সিদ্দিকীর জন্য ছিল, মানে ওটা আর কেউ খেতে পারবে না। তার বাসি চা অন্যজন খাবে কেন? যত সব ফালতু। ভাব বেড়ে গেছে তাদের বাড়িতে বোন বিয়ে দিয়ে। হনহনিয়ে ঘরে চলে গেল সে। নাস্তা কিছুই খেলো না। ঝিমলি তিতলিকে বলল, ননদ বাঘিনীকে আবার কে খোঁচা দিয়েছে? তিতলি ঠোঁট উল্টে বলল,
বজ্জাতি একটা, সারাক্ষণ উগ্র মেজাজ তার। তিতলি তার ঘরে ঢুকলো ঝিমলিকে নিয়ে। আলো জ্বালাতেই দেখলো শাইনা ঘুম। এই মেয়েটা এত ঘুমাতে পারে? ঝিমলি ডাকলো। মেজোজা, রাত হয়ে যাচ্ছে, আর কত ঘুমাবেন? রাতের জন্য বাকি রাখেন। এই মেজোজা, শায়না। তিতলি শাইনার গা ধরে হালকা ঝাঁকুনি দিল। শাইনা চোখ ছোট ছোট করে তাকালো। গায়ের আলসেমি ঝেড়ে ধীরে ধীরে উঠে পড়লো শোয়া থেকে। ঝিমলি বলল, না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? শরীরের অবস্থা তো 12টা বেজে গেছে। তিতলি বলল, ভাইয়া ঘরে গেছে দেখলাম, তোমাকে খুঁজছে বোধ হয়। শাইনা শোয়া থেকে উঠে গেল। কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহ জানে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সে জিভে কামড় দিল। নিজের বাড়ি মনে করে ঘুমাচ্ছে ঠুসে ঠুসে। তিতলি বলল, চা খাবে? এনে দেবো? শাইনা বলল, না না, চা খাবো না, চা অনেকদিন হলো খাচ্ছি না, কিছু খাবো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভেতরে আলো জ্বলছে, শব্দ হচ্ছে দেখে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হালকা করে দরজা ঠেলতেই ভেতরে তাজদারের সিদ্দিকীকে দেখা গেল। আরও শুকিয়ে এলো গলা। গায়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট। এই রংটা খুব মানায় তাজদার সিদ্দিকীর গায়ে। এখন আরও মানাচ্ছে, কারণ বসে বসে খাওয়া দাওয়া করা একটু স্বাস্থ্য এসেছে আগের চাইতে। সাহস করে ভেতরে প্রবেশ করার সময় দাদিমা এলো। শায়না ওনাকে সামনে রেখে নিজের পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো। দাদিমা হাসছে, বলছে, দাদু ভাই, তোমার বউ ভয় পাচ্ছে। বর মহিষের গুঁতো খেয়ে মাথায় শিং নিয়ে ফিরেছে এসেছে ভেবে গুঁতো খাওয়ার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তাজদার একটুখানি মাথা ঘুরিয়ে তাকালো। ঘরটা গোছগাছ করে রাখা দেখে শান্তি লাগছে এখন। শায়না তার দিকে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। দাদিমাও মনোযোগ দিয়ে দেখছে। তাদের বিয়ের ভিডিওগুলো চলছে। বধূ বেশে সে বর বেশে তাজদার সিদ্দিকী। দাদিমা বললেন, দেখো দেখো, বউ এখনো নতুনই আছে, অথচ মনে হচ্ছে কত সময় চলে গেছে। স্ক্রিনটা হঠাৎ নিভে গেল। ল্যাপটপ চার্জে লাগিয়ে তাজদার ধীরে উঠে দাঁড়ালো। হাত দুটো ঝাড়া দিয়ে ঘাটটা এপাশ ওপাশ ঘুরিয়ে নিল। তারপর শায়নার পাশ ঘেঁষে হেঁটে গিয়ে বলল, হাই। শায়না চমকে তাকালো তার দিকে। তাজদার ওয়ার্ড্রোবের সামনে গিয়ে থামলো। মাথা উল্টে তাকালো শায়নার দিকে। চোখে মুখে দুষ্টু ঝিলিক, ভ্রু দুটো হালকা নাচালো। শায়না তার তাকানোর ভঙ্গিমা দেখে মৃদু হেসে দাদিমার দিকে ফিরে গেল। দাদিমা বলল, আমি গেলাম, তোমাকে এটা বলতে এসেছিলাম। তোমার মা বলল খালি পেটের ওষুধগুলো খেয়ে নিতে। ওকে। দাদিমা চলে যাচ্ছিল। তাজদার থামিয়ে দিয়ে বলল, দাদু, ওর নামটা বললেন না এখনো? কার? ওই প্রতিবেশীটার নাম, যে হাসপাতালে বিলাপ করে কাঁদছিল। দাদিমা শায়নার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেলেন। তাজদার দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, মনে করে বলবে কিন্তু। বলতে বলতে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল সে। ঘরের ভেতর নিস্তব্ধতা নামলো। শায়নার পেটের ভিতর হঠাৎ গুড়গুড় করে উঠল। এখন তাকে ইচ্ছে মতো পচাবে। তবে তাজদার এমন কিছুই করলো না যেমনটা শায়না ভেবেছিল, বরং ফোনটা হাতে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেল। কাকে যেন একের পর এক ফোন করছে, এদিক ওদিক পায়চারি করছে, আবার ফোন করছে, একদমই থামছে না। শায়না অনেকক্ষণ ধরে নীরবে তার এই অস্থিরতা দেখছিল। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কার খোঁজ করছেন? তাজদার ফোনটা কান থেকে নামিয়ে একটু থেমে শায়নার দিকে তাকালো। ঠোঁটের এক কোণ টেনে হেসে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছি। কথাটা শুনে শায়না আবারও ঘুরে দাঁড়ালো। সে চলে যাবে এখন এই ঘর থেকে। বাজে লোক। তাজদার ফোনটা কানে চাপলো। ও পাশে তৌসিফ কথা বলছে। অনেকক্ষণ কথা বলল তাজদার। কোন বিষয়ে কথা বলছে সেটা শায়নার কাছে স্পষ্ট নয় যদিও, তবে শেষের দিকে রসিকতা করে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছি। আমি তো হাটবাজারে যেতে পারছি না, মানুষ আমাকে জাপটে ধরে জানার জন্য ওই প্রতিবেশীটা কেন এমন বিলাপ করে কাঁদছিল। মা বোন কাঁদছিল তা মানা যায়, কিন্তু প্রতিবেশী কেন বিলাপ করে কাঁদবে? হইছে, আমাকে তো এটা জবাব দিতেই হবে তাদেরকে। শায়না রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমি মোটেও বিলাপ করে কাঁদিনি। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শায়না টেবিলের ওপাশে চলে গেল। টেবিলটা গোছগাছ করতে লাগলো, নিজেকে ব্যস্ত রাখলো। তাজদার টেবিলের ওপাশে দাঁড়ালো। টেবিলের উপর হাত রেখে শায়নার মনোযোগ আকর্ষণ করার জন্য ডাকলো, হ্যালো। শায়না তাকালো চোখ তুলে। তাজদার সিদ্দিকী সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রতিবেশীর বউকানে বিলাপ করে কাঁদবে? হাতে নাতে প্রমাণ না পাওয়া অবধি আমি বিশ্বাস করছি না। শায়নার মুখ গম্ভীর হয়ে গেল। তাজদার তাকে আপাদমস্তক দেখছে। শায়না ওড়না টেনে নিজেকে ঢেকে ঢুকে বই গোছগাছ করতে লাগলো। বলল, করবেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আসল রোগীকে?
শায়না তার দিকে আবারও তাকালো, বলল, আপনি আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী। আমাকে দেখলে বলবে? তাজদার জোর দিয়ে বলল। অফকোর্স। রোগী কে বানিয়েছে? তাজদার ঠোঁটের কোণে আবারও দুষ্টু হাসি চাপলো। শায়না একটা বই মুখের উপর তুলে দিয়ে বলল, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি কি করেছি? শায়না মিনমিন করে কি যেন বলল। তাজদার মাথা একটু উঁচু করে দুলে দুলে হেঁটে শায়নার দিকে হেঁটে যাচ্ছিল। একদম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে বলল, লেট মি সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক। শায়নার কান গরম হয়ে উঠল। অসভ্য বিড়বিড়িয়ে বলল, প্রচুর ম্যাজিশিয়ান। মহিষের গুঁতো খেয়ে হসপিটালে বেড থেকে উঠেছে 2 দিন হয়নি। বলেই ওড়না দিয়ে নিজেকে আরো ঢেকে ঢুকে নিল। সে দেখাবে না তার ম্যাজিকের রেজাল্ট। তাজদার তার বিড়বিড়িয়ে বলাটা বুঝে ফেলেছে। মাথা নিচু করে শিং দিয়ে গুঁতো মারার ভঙ্গি শায়নার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এসো তোমাকে দেখাই কিভাবে মহিষ আমাকে ঘুঁতো মেরেছে। এসো এসো। বলেই শায়নার দিকে হেঁটে এলো। হেলে দুলে মজার ছলে শায়না পিছু হটতে লাগলো, কিন্তু পালানো সম্ভব হলো না। শুধু ঘুরে গেল সে। তাজদার সিদ্দিকী তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ফেললো পেছন থেকে খুব আলতো করে। পেটের কাছটায় শায়না জড়ো করে রাখা হাত দুটো শক্ত করে ধরে বলল, ইটস মাই রাইট, ইটস মাই রাইট টু সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক। শায়না মুমতাজ, ডোন্ট কিপ ওয়েটিং। শায়না কাঁপছিল তার স্পর্শে। গরম নিঃশ্বাস ওড়নার ফাঁক দিয়ে ঘাড়ে এসে পড়ল। এক হাতে তার হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছে তাজদার, আর অন্য হাতে 3টে আঙ্গুল নিঃশব্দে উদরের কোমল ত্বক স্পর্শ করতে শায়নার শরীরের সমস্ত কোষ সাড়া দিয়ে গোটা শরীরটাই কেঁপে উঠল। হঠাৎ এক ঝটকায় সে সামনের দিকে ছুটে গেল। তাজদার সিদ্দিকীর বুকে ঠেকে গেল মাথা। সঙ্গে সঙ্গে তা আঁকড়ে ধরল তাজদার। এতক্ষণ এটাই চাচ্ছিল সে। দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। শায়নার শরীর কাঁপছিল। হয়তো তার গর্ভে বেড়ে ওঠা প্রাণটি এতটা তীব্র কাঁপুনি আনছিল পিতৃস্পর্শ পেয়ে। শায়নার চোখে অচেনা অনুভূতির জল ভেসে এলো। নিয়মে বাঁধা ভালোবাসা আসে হিসাব মতো, কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া আসে হঠাৎ, অযাচিত নিয়মের বাইরে। নইলে পৃথিবীর অর্ধেক মানুষ সংসারবিহীন থাকতো। তাজদার সিদ্দিকী আর শায়না মমতাজও। শায়নাকে অনেকক্ষণ ধরে ডাকছেন রসনারা। শায়নার আসতে একটু দেরি হলো। তাজদার সিদ্দিকী তাকে ছাড়ছিলই না। সে রান্নাঘরে আসতে রসনারা বলল, সারাদিন না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? নিজের শরীরের কি অবস্থা করেছো? দেখে তো মনে হচ্ছে কেউ খেতে দেয়নি। শায়না চুপ করে রইল। রসনারা বলল, এখানে নাতাশা রাখা আছে, কোনটা খাবে নিয়ে খাও। শায়না কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে চেয়ে রইল। একদম খেতে ইচ্ছা করছে না, কিছু খাবে না, এই কথাও বলতে পারবে না। সে প্লেটে কিছু নাস্তা তুলে নিয়ে জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, মেজমা দুধ নেই? কি দরকার? কফি বানিয়ে নাও। শায়না কফি বানানোর জন্য দুধটা জাল দিতে নিল। রসনারা বলল, আগে তুমি খেয়ে নাও। কি আশ্চর্য, কফিটা তিতলি দিয়ে যাবে। জোহরা বেগম বলে উঠলেন, ও নিয়ে যাক। তিতলি অনেক দিন করেছে ভাইয়ের সেবা, এবার বউ করুক। শায়না চুপচাপ কফিটা বানিয়ে নিল। বেরোনোর সময় তাসনুবার মুখোমুখি পড়ে গেল। তাসনুবা তাকে আপাদমস্তক দেখে বলল, তোমার স্কিনের 12টা বেঁচেছে, যত্ন নাও না। জগতের কেউ আর মা হয়নি, আশ্চর্য। বিরক্ত হয়ে সে রান্নাঘরে প্রবেশ করলো। শায়না চুপচাপ নিজের ঘরে চলে এলো। তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে বিয়ের ভিডিও দেখে যাচ্ছে। পায়ের উপর পা তুলে বসে মুখের কাছে হাত টেকিয়ে যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। ভিডিওতে দেখাচ্ছে শায়নার হাত ধরে সে টেনে স্টেজে তুলছে। শায়না তার সামনে কফিটা রাখলো, তারপর নাস্তার প্লেট। তাজদার সিদ্দিকী কিছু বলল না। শায়না তার পেছনে দাঁড়িয়ে ভিডিও দেখতে দেখতে বলল, এসব কি দেখছে না তো মনোযোগ দিয়ে? ধুর। বিরক্ত হয়ে সরে গেল সে। ল্যাপটপে চলতে থাকা ভিডিওটার দিকে গভীর মনোযোগ রেখে তাজদার ধীরে ধীরে বলল, দেখছি বউটা বিদায়ের সময় কাঁদছে কিনা। কি আশ্চর্য, এক ফোঁটা কাঁদলো না। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল যে কান্নাকাটি না করে আগে ভাগে গাড়িতে উঠে বসে গেছে। শ্বশুরবাড়িতে আসার জন্য কি পরিমাণ পাগল ছিল ভাবা যায়। শায়না তার দিকে ফিরে তাকালো। তাজদারও কফির মগ টেনে নিয়ে তাতে চুমুক বসে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। ভ্রু নাচাতেই শায়না সামনে ফিরে গেল। তাজদার বলল, শায়না বলল, তুমি নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্ধা বানিয়ে দিয়েছো। আপনাকে এসব বাজে খবর দেয় কে? আমি গোয়েন্দা লাগিয়েছি। ওরা আপনাকে মিথ্যে বলে খুশি করাতে চাইছে। কে বলেছে এইসব? কথা শুনে আমি খুশি হয়েছি। শায়না গোমরা মুখে তার দিকে ফিরে বলল, খুশি হননি বলছেন? শায়না মমতাজ আমার জন্য কাঁদবে আর সে কথা আমি সহজে বিশ্বাস করব? শায়না আবারও ফিরে গেল, আরো গম্ভীর হয়ে গেল। কেন সে কাঁদতে পারে না? সে এত পাষাণ নয় মোটেও। তাজদার সিদ্দিকী তাকে চেনে না। সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তাকে ডেকে বলল, নাস্তাগুলো নিশ্চয়ই তোমার জন্য এনেছে। শায়না থেমে গেল, তার দিকে ফিরে তাকালো। কি করে বুঝলেন? কফির সাথে এসব খায় কেউ?
শায়না বলল, ভিডিও দেখতে দেখতে এসব খাবেন, আসি। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল। তাজদার তাকে তক্ষুনি ডাকলো। মমতাজ, শায়না দরজার বাইরে চলে গিয়েছে ততক্ষণে। দরজার পাশে দেয়ালের সাথে মুখের এক পাশে লাগিয়ে দাঁড়িয়ে বলল। আবার কি? তাজদার চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঢাকায় যাওয়া হয়নি কেন? কারণ আমার ডানা ছেটে দেয়া। ডানা থাকলে কে আমায় আটকাতো? পাখিকে কখনো অন্যের ডানায় ভর করে উঠতে দেখেছেন? তাজদার বলল, আমি ঠিক করে এসেছিলাম এটা নিয়ে রাগ দেখাবো। দেখান, নইলে ব্যাপারটা জমছে না। আমিও ভেবে রেখেছিলাম আপনার সাথে এটা নিয়ে বেশ ঝগড়া করব। করলে না কেন? শায়না চুপ। তাজদার ঠোঁটের কোণা টেনে হেসে বলল, মায়া লাগছে? অসুস্থ মানুষের জন্য মায়া লাগাটা অস্বাভাবিক? খুব স্বাভাবিক। আমাকে এই ফাঁদে ফেলার জন্য মহিষের কাছে যাওয়াটা কি খুব বেশি জরুরি দরকার ছিল? তাজদার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। পায়ে চেয়ারটা ঠেলে দিতে দিতে বলল, খারাপ মানুষের ফাঁদে ফেলার চেষ্টা করে আমি পেরেছি বলতে চাইছো? শায়না তাকে এগোতে দেখে পালিয়ে গেল। তাজদার গর্জে ডাকলো, মমতাজ, জরুরি কথার সময় এটা কেমন কাজ? শায়না বলল, মানুষ বলবে বরের সাথে সারাক্ষণ ঘরে লেগে বসে থাকে, কাজ আছে, কিছুক্ষণ পর আসি। আপনি ভিডিও দেখা শেষ করুন। শায়না আর তার আশেপাশে এলো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির উঠোনে বেরিয়েছে একটুখানি। উঠোনে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছে, গল্পগুজব করছে আর ব্যাডমিন্টন খেলছে। তৌসিফ আর তিতলি আগুনে কাঠ বাঁশ এনে দিচ্ছে। রায়হান তিতলিকে সাবধান করছে আগুনের কাছে বেশি না যেতে। শায়নার মন ঠিক ছিল না বাড়িতে, তাই সেও বের হলো। শায়না তার মা দাদিকে দেখে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল। ভাত কি দিয়ে খেয়েছে এইসব কথা জিজ্ঞাসা করলো সবাই। তাজদার চেয়ারে বসে আনিসের পাশাপাশি শাওন, তিতলি, তৌসিফ আর তাসফিন ব্যাডমিন্টন খেলছে। সেখানে আরও অনেকে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর রওশনারা শায়নাকে ডাকাডাকি করতে লাগলেন। সবার মনোযোগ ওইদিকে চলে গেল। শায়না দ্রুত চলে এলো। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতে রওশনারা অবাক কণ্ঠে বলল, তুমিও বাইরে বেরিয়ে গেলে? রাত কত হয়েছে খেয়াল আছে? তুমি এখন চাইলেই যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে? আশ্চর্য, ও বেরিয়ে যাচ্ছে, কেউ দেখেনি? তাজদার আনিসের পাশাপাশি বসেছে ঠিক, কিন্তু মনোযোগ এদিকে। আনিসও কথাগুলো শুনতে পেয়েছে, কিন্তু এমনভাবে ফোনে মনোযোগ রেখেছে দেখে মনে হচ্ছে ও কিছু শুনতে পায়নি। শায়না মন খারাপ করে চুপচাপ ভেতরে চলে যাচ্ছিল। তাজদার তখনই শায়নাকে ডেকে নিল। ঈশান, এদিকে আসো। শায়না রওশনার দিকে তাকালো। উনি গম্ভীর মুখে বললেন, কি বলছে দেখে আসো, আর ওকে বলো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। পাওয়ারি ওষুধ খাচ্ছে, ঘুম কম হলে ক্ষতি হবে। শায়না মাথা নেড়ে বেরিয়ে গেল। তাজদার বলল, আগুনের কিছুটা দূরে গিয়ে বসো, ভালো লাগবে। শায়নাকে তিতলি টেনে নিয়ে গেল। তার সাথে কেউ ব্যাডমিন্টন খেলছে না। শায়নাকে বলল, তুমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু র্যাকেট নাড়বে, দৌড়াদৌড়ি করবে না। শায়না মহাখুশি। বোরিংনেস কেটে গেছে তার। এতদিন জীবনটা বোর হয়েছিল, আজ চমৎকার একটা সময় কাটলো। তিতলিকে খাটতে দেখে সে হাসছিল। বেচারিকে শুধু কক্কুরিয়ে নিতে হচ্ছে। তাজদার মাঝে মধ্যে চোখ তুলে দেখছিল, আর তখন হাসি থামিয়ে র্যাকেট নিয়ে ঘুরে যাচ্ছিল শায়না। শাওন, রায়হান, তাসফিন আর তৌসিফ দুর্দান্ত লেভেলের খেলছে। তারা প্রায় ক্লান্ত। তখনই তাসনুবা এলো সেখানে। তাসফিনের হাত থেকে র্যাকেটটা কেড়ে নিল। রায়হান বসে আছে ক্লান্ত হয়ে। তৌসিফ বলল, তোর সাথে জমবে না। শাওন কেটে পড়ল, এই মহিলা ভেজাইল্লা। তাসনুবা রাগে ক্ষোভে ফেটে পড়ল। তার সাথে কেউ খেলতে চাইছে না দেখে তৌসিফ বোতল থেকে পানি খেতে খেতে বলল, একটু জিদুতে দে, সাপের মতো এমন ফুসছিস কেন? আশ্চর্য। তাসনুবা রায়হানকে বলল, ভাইয়া আসো। রায়হান বলল, আমি আর পারবো না, তিতলিকে ডাকো। তিতলির সাথে সাথেই বলল, না, আমি ওর সাথে পারবো না। তাসনুবার আগে দুঃখে চলে যাবে ঠিক করেছে। ঠিক তখনই আনিসকে চোখে পড়ল। সেদিকে ছুটে গেল সে। আনিসের কোলে একটা র্যাকেট রেখে দিয়ে বলল, আনিস ভাই আসেন খেলি। বলেই সে খেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। আনিসের মতামত শোনার চেষ্টা না করেই আনিস একটু অস্বস্তিতে পড়ে গেল। তাজদার তা দেখে বলল, তুই যা, আমি দেখছি এদিকটে। আনিস র্যাকেটটা নিয়ে উঠে গেল। তাসনুবা আঙ্গুল দিয়ে কক দেখিয়ে বলল, ওটা নিয়ে আসুন প্লিজ। আপনি আমার সাথে পারবেন না। দেখুন এরা সবাই হেরে যাবার ভয়ে মাঠেই নামছে না। আনিস বলল, এখন তো আমারও ভয় করছে। তাসনুবা র্যাকেট নেড়ে নেড়ে সামনে চুল পেছনে ঠেলে দিয়ে বলল, স্বাভাবিক। আনিস র্যাকেটে কক ঠেকিয়ে ছুড়ে দিল তাসনুবার দিকে। তাসনুবা ধেয়ে আসা ককটা র্যাকেটে ঠেকিয়ে আবারও ফেরত দিল। একটানা কয়েক রাউন্ড এভাবেই চলল। শেষমেশ ককটা
বারবার আনিসের দিকে পড়ল। তাসনুবা হাঁপাতে হাঁপাতে বলল, বলেছিলাম না। আনিস নিচু হয়ে ককটা তুলে নিতে নিতে বলল, তুমি আমাকে সিরিয়াস হতে বলছো? প্লিজ। আনিস আর কিছু না বলে ককটা উড়িয়ে দিল। তারপর শুরু হলো জমজমাট এক খেলা। তাসনুবা এবার নাস্তানাবুদ। আনিস এত জোরে এত মনোযোগ দিয়ে খেলছে যে সে দম ফেলতেও পারছে না। শুধু চোখের সামনে ককটার উড়াউড়ি দেখছে, একবার ডানে একবার বামে, আর সে শুধু পিছু নিচ্ছে হাঁপাতে হাঁপাতে। শেষমেশ ককটা তার কাছেই পড়ে গেল। তাসনুবা বলল, আপনি বেশি জোর দিয়ে খেলছেন এবার। আপনার শক্তি বেশি বলে আপনি এভাবে খেলতে পারেন না। কি আশ্চর্য, তুমি নিজেই তো বলছো সিরিয়াস হতে। আবারও খেলা শুরু হলো। এবার প্রতিটা শট আরও কঠিন। তাসনুবা অল্পতেই হেরে গেল। হেরে গিয়ে রেগে গিয়ে বলল, আনিস ভাই, আপনি ইচ্ছে করে এমন করছেন, বেশি বেশি করছেন, ইচ্ছে করেই চাপিয়ে চাপিয়ে মারছেন। খেলবো না আমি আর। দ্যাট। পা নাচিয়ে নাচিয়ে সে চলে গেল বাড়ির ভেতরে। আনিসুজ্জামান সিদ্দিকীর কাছে নিজের হার মেনে নেওয়ার মতো না। আনিস তাজদারকে বলল, আমি বাড়ি যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি, তুইও যা, রাত হয়েছে। তাজদার মাথা নাড়ল। আনিস, শাওন সবাই চলে গেল। তৌসিফ র্যাকেট নেট সব গুছিয়ে ফেলছিল। ঠিক তখনই তাজদার দাঁড়িয়ে পড়ল। একটা র্যাকেট নিয়ে শায়নার দিকে তাকালো। শায়না ভড়কে গেল। তার সাথে খেলার পরিকল্পনা করছে নাকি? তাজদার র্যাকেটটা নিয়ে এগিয়ে আসতে আসতে ভ্রু নাচিয়ে বলল, হাই মমতাজ, আজকে তোমাকে গোল খাওয়াই, চলো। শায়না র্যাকেট হাতে নিয়ে তৌসিফ আর তিতলির দিকে তাকালো। তারা মিটিমিটি হাসছে। তিতলিকে বলল, ওই দিকে আয়, কাজ কর। তিতলি তার সাথে চলে গেল। তাজদার আস্তে করে কক ছুঁড়ে দিল। শায়না আলতো করে সেটাকে র্যাকেটে ঠেকিয়ে দিল। তাজদার ব্যঙ্গ করে তার কক ছোড়া দেখিয়ে বলল, এভাবে কেউ কক্সরে? এটা আবার কেমন খেলা? গায়ে জোর নেই? শায়না বলল, যা, আমি আর খেলবো না। শাট আপ, দাঁড়িয়ে থাকো ওখানে, খেলতে হবে। শায়না দাঁড়িয়ে রইল এক জায়গায়। তাজদার তার দিকে কক ছুঁড়ে দিল। আবারও শায়না র্যাকেট চালালো আগের মতোই। ককটা তাজদারের কাছে এলোই না। শায়নার কিছুটা দূরে গিয়ে পড়েছে। তাজদার শব্দ করে হেসে উঠল। শায়না পালাতে পারছে না। সুস্থ থাকলে সে এতটাও হারতো না। সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। তাজদার শেষমেশ এমন জোরে মারলো যে ককটা এসে শায়নার চোখ বরাবর পড়লো। সে একটা চিৎকার দিয়ে উঠল। আশেপাশে সবাই ছুটে এলো। আশরাফ, আনিস, আফসার সাহেব সবাই বেরিয়ে এসেছে বাইরে। শায়না এক চোখ চেপে ধরেছে। রসনারা বেরিয়ে এসে তাজদারকে বলল, আহা, এখন ওর এসব খেলার সময় কি করলে এটা? তুমি ওকে বারণ করবে তা না, আরো ওর সাথে ব্যাডমিন্টন খেলছো। শায়নাকে নিয়ে গেলেন উনি। চোখে ঠান্ডা পানি দেওয়ায় চোখ আরো ফুলে গেছে। তাজদার ঘরে যেতেই দেখলো শায়না এখনো চোখের উপর হাত চেপে ধরেছে। তাকে দেখে সবাই সরে গেল। দাদিমা, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বেশি কষ্ট হচ্ছে বলল। শায়না বলল, না, কমে যাবে হয়তো কিছুদিন পর। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলো কিন্তু। আচ্ছা। সবাই বেরিয়ে যেতেই তাজদার দরজা বন্ধ করে দিল। শায়না দু চোখ একসাথে বন্ধ করে রেখে শুয়ে আছে, এক চোখে হাত চাপা। কিছুক্ষণ পর খেয়াল করলো তাজদার সিদ্দিকীর মুখটা তার উপর। মুখ জুড়ে তপ্ত শ্বাস ছড়িয়ে পড়ছে। সে একটা চোখ খুলে তাকালো। তাজদার কপাল কুঁচকে চেয়ে আছে। শায়না এক চোখ খুলে পুরোপুরি তার দিকে তাকালো। কি দেখছেন? তাজদার বলল, তুমি এতদিন ভালো ছিলে, আমি আজ এলাম আর আজই তোমাকে পেন দিলাম। তুমি মনে মনে নিশ্চয় আমাকে গালমন্দ করছো। বলছো এই বদলোকটা আসা মাত্র আমাকে আঘাত করে বসলো, কিন্তু তুমি তো জানো না আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না। তুমি জানো আমি তোমাকে হার্ট করতে চাই না, তারপর করে বসেছি। শায়না চুপ করে রইল। তাজদার সিদ্দিকী এটা নিয়ে খুব ভাবছে। শায়না শুয়ে শুয়ে শুধু দেখলো সে পায়চারি করছে আর গ্লাস থেকে একটু একটু পানি খাচ্ছে। শায়না এবার বলে উঠল, আপনি কি আসবেন? কথাটা বলে সে দ্রুত বলল, মানে শুবেন? রাত কত হয়েছে দেখেছেন? ঘুমাবেন কখন? তাজদার তার দিকে ফিরল। চট করে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি আসছি, ওয়েট। এত তারা কিসের? বর্ষারা থাকা যাচ্ছে না দেখি। শায়নার মুখের কম্বল তুলে দিল। ধত্তরি কি বলতে গিয়ে কি বলে ফেলেছে এখন এটা নিয়ে মজা করবে। সে কম্বলটা মাথার উপর তুলে দিল একদম। কিছুক্ষণ পরে কম্বলটা নড়ে চড়ে উঠল। বিস্ময়কর একটা ব্যাপার ঘটলো। শায়না তাজদার সিদ্দিকীকে আবিষ্কার করলো কম্বলের নিচে। ফোনের স্ক্রিনের আলোয় শায়না তার মুখটা এত কাছে দেখে বিচলিত হলো। তাজদার ভ্রু নাচাতে নাচাতে বলল, কাছে আসলাম। শায়না দ্রুত হাত দিয়ে মুখ চাপা দিল। তাজদার সিদ্দিকী এটা বলার আগে ভালোবাসলাম। কনকনে ঠান্ডা পড়ছে। কম্বলের ওম থেকে শায়নার উঠতে ইচ্ছা করছে না। ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে।
অবশ্য কম্বলের ছাড়িয়ে যাচ্ছে তাজদার সিদ্দিকীর গায়ের উষ্ণতায়। শায়নাকে একটা হাত এমন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে, শায়না নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। ফোন হাতরে খুঁজে নিল সে। সময় এখনো 6:30। সে আবারও তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। তাজদারের চোখ জোড়া বন্ধ। ঘুমালে সব মানুষকে নিষ্পাপ লাগে, তাজদার সিদ্দিকীও তার ব্যতিক্রম নয়। শায়না তাকে জড়িয়ে ধরে রাখা হাতটার দিকে তাকে কিছু একটা ভাবলো, তারপর চেষ্টা করলো উঠে যেতে, কিন্তু লোহার মতো ভারী হাতটা তাকে পেঁচিয়ে রেখেছে, এভাবে ওঠা সম্ভব নয়। শায়না এবার বিড়বিড় করলো কিছু একটা। তাজদারের কেন গেল না কথাটা, এভাবে হবে না। শায়না ভাবলো সুড়সুড়ি দিবে। সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল। শার্টের কয়েকটা বোতাম খোলা, শুরুতেই চোখ আটকে গেল সেলাই দাগে। চট করে শার্ট দিয়ে সে জায়গাটা ঢেকে দিল। গলা শুকিয়ে এসেছে, এত মোটা দাগ, এত বড় বড় সেলাই হয়েছে। সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো। দেখার ইচ্ছা সে দমাতে পারল না। কাপা কাপা হাতে শার্ট অনেকটা সরাতেই বুক ধরফরিয়ে উঠল, ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে নিয়ে শার্ট ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগলো। তাজদার সিদ্দিকী ছোট ছোট চোখ করে তাকালো। কিছুক্ষণ পর ঘুম ভেঙেছে, ঘুমের ভার চোখে মুখে লেপ্টে আছে। হোয়াট ইজ দিস? আমার বুকের ভিতরে লুকিয়ে ঝুরে কি দেখাচ্ছ, ঈশানা মমতাজ? সে মজা করছে, কিন্তু শায়না সেটা নেওয়ার মতো অবস্থায় নেই। নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু এবার আর সম্ভব হলো না। তাজদার বোতাম আরো কয়েকটা খুলে দিয়ে বলল, আরো ভালো করে চালিয়ে দেখতে পারো। শায়না এবার লজ্জা পেল, চোখে মুখে সেটা ফুটে উঠল। তাজদার তা দেখে মনে মনে হাসলো খুব, কিন্তু মুখ গম্ভীর রইল। শায়না তার দিকে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলল, সব ক্ষতস্থান দেখাতে নেই, এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা না বাবু মশাই। তাজদার তার সম্বোধন শুনে বলল, আই লাইক ইট। কি আশ্চর্য! ডাকটা মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো, তাই না? শায়না একটু অপ্রস্তুত হলো, বলল, অনেকদিন পর সবাই বাড়ি এসেছে, আমার আজকে সকালের চাটা বসানো উচিত। তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল, চোখ বন্ধ করে রইল। শায়না উঠল একটুখানি, তার বুকের উপর ঝুঁকে চুলটা ছাড়িয়ে নিতে নিতে বলল, সারাত কম জ্বালাননি, এখন যেতে দিন। তাজদার চট করে চোখ খুলে বলল, আমি জ্বালিয়েছি? আমি ধরা মাত্র কাঁধ হয়ে যায় কে? শায়না অবাক হয়ে বলল, আপনি জ্বালাননি? এত বড় মিথ্যেবাদী! আমি জ্বালাইলে তোমাকে জ্বালাতে হবে কেন? শায়না চুল ছাড়িয়ে নিতে লাগলো আবারও। এটা কেমন বদভ্যাস, বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে? হিরো বনে যেতে চান সব সময়। উফ! শায়না একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতেই তাজদার তার খোলা চুলে হাত গলিয়ে বোতামের সাথে আরো এলোমেলো চুল জড়িয়ে দিল। শায়না এবার বিপাকে পড়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো। তাজদার তাহা দেখেও বলল, এমনি এমনি তো আর আমার বুকের উপর উঠে আসবে না, তাই আমাকে এই কাজটা করতেই হলো। আপনি খুব খারাপ। তাকে থামিয়ে দিয়ে তাজদার বলল, আমি খারাপ মানুষ সেটা জগৎ জানে, কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন? ভালো জন্য কিছু তো করিনি এখনো। সকাল সকাল কি আমরা ঝগড়া করব? কত মানুষ এমন মিষ্টি যন্ত্রণার জন্য ছটফট করে জানো? স্বামীর বুকের উপর শুয়ে ঝগড়া করতে। মহিলাগুলো কপাল তো মারাত্মক, তুমি কপাল করে এসেছো, বলো শুক্রিয়া। শায়না চুল ছাড়িয়ে নেওয়ায় মনোযোগ দিল। সারা রাত তাকে জ্বালিয়েছে, বুকে ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে, আবার অট্টহাসিতে ফেটে পড়েছে। সব চুল ছাড়িয়ে নিতে প্রায় অনেক সময় লাগলো। তাজদার আচমকা তাকে বুকের উপর থেকে আবারও বুকের নিচে ফেলে দিল। কপাল কুচকে ফেলে বুকে হাত চাপা দিল, চোখ মুখ কুচকে ফেলে চুপ করে রইল। শায়না বলল, সবকিছু নিয়ে মজা করা যায় না। আপনাকে আমি কতবার বলেছি, কি হয়েছে? আমার কনুইয়ে ব্যথা পেয়েছেন? তাজদার কিছুক্ষণ কথা বলল না। শায়না বেশি উত্তেজিত হচ্ছে দেখে বলল, খেয়ালই করিনি, এখানে একটা বড় ছেলে হয়েছে, কিভাবে চাপ দিয়েছে দেখো তো। শায়না ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো। শুকনো গলায় ঢোক গেল। তাকে এত যন্ত্রণা দেওয়ার জন্য আর কোনো মানুষ পায়নি আল্লাহ? এত বড় সেলাই আর আপনি আমাকে বুকে তুললেন কেন? শায়না খুব আতঙ্কিত হয়ে কথাটা বলছে। তাজদার তাকে সেই ফাঁকে পুরোটাই আয়ত্তে নিয়ে ফেলে বলল, শায়না আকাশ থেকে পড়ল। তোমার মাথা চুল সাদা হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। হা করে চেয়ে রইল। আবারও বোকা বনে পাঠিয়েছে তাকে। সে ক্ষোভ সমেত চেয়ে রইল। সে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতে যেতেই তাজদার বলল, জুনিয়র কিন্তু দেখেছে তুমি তার বাবার সাথে কি কি করেছো। আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে। শিওর? শায়না ভড়কে গেল তার প্রশ্নের ধরন দেখে। মানে? তাজদার তাকে বলল, রাতে কি করেছি সেটা দেখেছে বলেছো? শায়না আশ্চর্য হয়ে বলল, এসব কেমন কথা? আপনি না বাবা হতে যাচ্ছেন? আমি এই কোন এলিয়েনের পাল্লায় পড়লাম আল্লাহ! তাজদার বলল, তুমি একটা ইচ্ছাধারী নাগিন, দিনের বেলায় ফোনা তুলে ফোসফোস করো, রাতের বেলায় চাপিয়ে ধরো, আর সব দোষ হয়ে যায় আমার। যত দোষ তাজদার ঘোষ।
আমি পেঁচিয়ে ধরি? আপনি কি করলে আমি পেঁচিয়ে ধরি সেটাও বলুন। ওকে, লেট মি এক্সপ্লেন। রায়না বুঝতে পারেনি মুখ ফসকে কি বলে ফেলেছে। সে তাজদারকে আটকাতে গেল, মুখ চেপে ধরল। তাজদার মুখ থেকে তার হাত সরিয়ে নিতে নিতে বলল। আমি একটা ঢুস সামালে তুমি কাঁধেও পড়ে যাও, তারপর? সায়না আবারও মুখ চেপে ধরল। টানাচ্ছি। তাজদার তার দু হাত চেপে গালে নাক চেপে দিতে দিতে বলল। তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে। সায়না চোখ কিচে বন্ধ করে রেখে অস্ফুট সুরে কি যেন বলতে লাগলো। তার সিদ্দিকী তার কাণ্ড দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। এত সকাল সকাল মানুষ এভাবে হাসে। সায়না লজ্জায় আর না পেরে তার মুখ ঠেকিয়ে তাজদারের হাসি বন্ধ করতে চাইল। তাজদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার উপর তুলে দিতে দিতে, আল্লাহ, আমি এটাকে লন্ডনে রেখে যাব কিভাবে? রসনারা ইনিয়ে বিনিয়ে সায়নাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিয়েছে। নানান প্রসঙ্গ টেনে এনে বকুনি চলল বেশ কিছুক্ষণ। জোহরা ও বেগমও তাতে সায় দিলেন। 8টার সময় কেউ ঘুম থেকে ওঠে, তাও আবার এই অবস্থায়? শেষমেশ আনোয়ারা বেগম শান্ত স্বরে শুধু একটা কথাই বললেন। সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা। আর কেউ মুখ খোলার সাহস পেল না। সায়না পরোটা বানানোর কাজে হাত লাগালো। সায়নার পরোটা খেতে ইচ্ছা করছে না। মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না। পরোটা ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল মাখিয়ে তাসনুভা এসে নিজের প্লেট নিয়ে খেতে বসলো। খেতে খেতে সায়নার দিকে তাকিয়ে বলল, তোমার ম্যাক্সি নেই? সায়না একটু থতমত খেলো। আছে, বাড়িতে রেখে এসেছি, এখন পরবো না তাই। জোহরা বেগম বলল, তুমি ফিতা দিয়ে সালোয়ার পরছো এখনো? তুমি জানো ফিতা দেওয়া সালোয়ার পরা যায় না? আজকালকার মেয়েরা নাকি সব জানে, তুমি জানো না? সায়না খাওয়া থামিয়ে বলল, ভাবি বলেছে আর 2 মাস পর পরতে। জোহরা বেগম আর কিছু বললেন না। তাসনুভা খেতে খেতে বলল, ম্যাক্সিগুলো নিশ্চয়ই এখানকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেওয়া। তুমি ওইসব এখানে আর এলো না, এগুলোর ফেব্রিক ভালো না। সায়না আর কিছু বলল না। রাতে তাসনুভা তার শোরুম থেকে ফিরে সোজা সায়নার ঘরে চলে গেল। সায়না তার মায়ের পাঠানো কাঁথাগুলো ভাঁজ করছিল বসে বসে। কাঁথাগুলো কি ছোট ছোট, হাতে নিতে সায়নার হাসি পাচ্ছে। তাসনুভা তখনই দরজা ঠেলে ঢুকে বিছানায় একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে চলে গেল। সায়না ভাবলো তাজদার সিদ্দিকী কিছু আনতে বলেছে, তাই সে তেমন আগ্রহ দেখালো না। তাজদার ঘরে আসা মাত্রই ফোন চার্জে দিল। তারপর সায়নার দিকে তাকিয়ে বলল, এইসব খেলনাপাতি কি পাঠালো? আম্মা দেখুন। একটা ছোট ফুল তোলা কাঁথা তাজদারকে দেখালো সে। তাজদার সেটা দেখে বলল, এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আমার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মোছানোর জন্য। সায়না আর কিছু বলল না। সবসময় তাকে পচানোর ধান্দা। তখনই তার চোখে পড়ল তাসনুবার রেখে যাওয়া শপিং ব্যাগটা। সেটা হাতে নিতে দেখলো কতগুলো নরম ড্রেস। সায়নার কৌতূহল জাগে। বের করে দেখলো গাল কতগুলো ফ্রক সিস্টেম ম্যাটার্নিটি কুর্তি। সায়না খুশি হলো। তাজদার কপাল কুচকে তাকালো। এগুলো কি? মেজো আপু দিয়ে গেছে, আমি ভাবলাম আপনার কিছু, তাই খুলে দেখি। তাজদার আর কিছু বলল না। তিতলি এসে বলল, ড্রেস দেখি। ড্রেসগুলো দেখে তিতলি বলল, এগুলো পরলে তোমাকে একদম বাবু 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 লাগবে। সায়না তাজদার সাথে সাথে একে অপরের দিকে তাকালো। তাজদার চোখের কোণা 2 আঙ্গুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল। সায়না তিতলিকে ফিসফিস করে বলল। তিতলিও ফিসফিস করে বলল, তুমি আর কথা বলার জায়গা পেলে না? কার বাবু সেটা বলে ভালো হতো। সায়না ঠাস করে একটা চড় মারল তার গায়ে। তিতলি হেসে উঠে বলল, যাই বলো মহারানী, কিন্তু এবার বেশ ভালো একটা কাজ করেছে অবশ্য ভাইয়ার পকেট হাতানো ধান্দা। সেটা তুমিও করো। তিতলি লজ্জা পেয়ে বলল, তুমিও পকেট মারতে পারো, বরের পকেট মারা হালাল। সায়না তার পিঠে আরেকটা চড় বসিয়ে বলল, যা। তিতলি বেরিয়ে যেতে তাজদার সায়নার হাত ধরে টেনে তুলে বলল, তুমি এখান থেকে এখন এটা পড়ো, কুইক। তোমাকে কিসের মতো লাগছে আমাকে দেখতে হবে, পড়ো। এসব কেমন কথা? এখন পরবো কেন? এগুলো অনেকটাই ড্রেসের মতো, তাই তো? সায়না তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল। তাজদার তার হাত শক্ত করে ধরে বলল, চলো আমি পরিয়ে দিই। সায়না না পেরে বলল, আচ্ছা আচ্ছা আমি পড়ছি, বেরোন ঘর থেকে। তাজদার 5 মিনিটের জন্য বের হলো। তাজদার 4 মিনিটের ভেতরে ঢুকে এলো। সায়নার তখন ওড়না নেই। সে ওড়না নিতে বিছানার কাছে ছুটছিল। তাজদার তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল, আরে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ডেকে সায়নার 2 বাহু শক্ত করে চেপে ধরল তাজদার। একবার এদিকে একবার ওদিকে যাকে হেসে হেসে বলল, তুমি একেবারে কদু হয়ে গেছো। এই শোনা মমতাজ, কদু।
তার চোখে মুখে দুষ্টু ঝিলিক, আর শায়নার মুখে অপ্রস্তুত হাসি, লজ্জা রাগ মিলেমিশে গলে গেল মিষ্টি কুমড়ার মাংসের মতো। তাজদার এবার উচ্চস্বরে হেসে উঠল। নাকে নাকটা ঘষে দিতে শায়না ছটফটিয়ে উঠে ওড়নাটা নিতে যাবে, তখনই তাজদার ওড়নাটা কেড়ে নিয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। চেয়ারে বসে গা দুলিয়ে হাসছে সে। শায়নার ওড়নাটা তার হাতে শক্ত করে ধরা। তাকে এভাবে হাসতে দেখে শায়না ক্ষোভের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাজদার হাসি থামাতে চেষ্টা করতে করতে বলল, কদু হয়ে ঘুরছে ফিরছে, আবার আমার সামনে এসে ওকে ওড়না পরে ঘুরতে হবে? আহা হা। শায়না এখনো চেয়ে আছে তার দিকে। তাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় অবলা প্রাণী। তাজদার হাসি থামাতে থামাতে আবারও হো হো করে হেসে উঠল শায়নার চেহারার অবস্থা দেখে। তারপর উঠে এসে শায়নার সামনে যাবে, তখনই শায়না সেখান থেকে সরে গেল। তাজদার তার হাত শক্ত করে ধরে তাকে আয়নার সামনে নিয়ে গেল। পেছন থেকে ওড়নাটা মাথার উপর তুলে দিল। তারপর নিজেও শায়না বাম কাঁধের উপরে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকালো, বলল, তাজদার সিদ্দিকি বুথ, ইসনা মমতাজ কদু, খেতে ভীষণ মধু। বলেই হেসে উঠল আবারও। শায়না নিজেও হাসি চেপে রাখতে পারছে না। এত বজ্জাত লোক জীবনে দেখেনি। শেষে চলে যাচ্ছিল রাগ করে, তখনই তাজদার তাকে ধরে ফেলল। কাছে টেনে এনে গালে গাল ঠেকিয়ে রেখে বলল, আমি চলে গেলে তোমাকে জানানোর আর কেউ থাকবে না। এখন একটু শান্তিতে জ্বালাই। ডোন্ট ডিস্টার্ব মি মমতাজ। শায়না আয়নার দিকে চেয়ে আছে। প্রতিফলনে দেখছে তার গালের সঙ্গে একজোড়া খসখসে গাল লেগে আছে। একপাশে চেপে ধরায় গালের আরেক দিকটা অদ্ভুতভাবে ফোলা আর বাঁকা দেখাচ্ছে। তার ঠোঁট নড়ল হালকা বিড়বিড় শব্দে। আমাকে নিয়ে যাবেন না? তাজদারের হাত একটু শিথিল হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুলল সে। তাকালো শায়নার চোখে। শায়নাও তাকালো নিঃশব্দে। একটু পর তাজদার তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে নিজের খসখসে দাড়িতে হাত বুলিয়ে বলল, তুমি যেতে চাও? শায়না মাথা নাড়ল ধীরে। না। এর আগে সে হাজারবার বলেছে যাবে না। তখন তাজদার সিদ্দিকী তার কথা শুনেনি, আজও বলেছে। তবে আজকেরটা আংশিক মিথ্যা ছিল, কিন্তু তাজদার সিদ্দিকী আজকে তার কথা শুনেছে। তাজদার তার গালের একপাশে এক হাত রেখে আলতো করে ছুঁয়ে বলল, হিসেবের অনেক গরমিল হয়ে গেছে মমতাজ, সবগুলো হিসেব মিলে যাক, তারপর যেও। এখন পর্যন্ত তোমার সিদ্ধান্তই সঠিক। আমার জীবনটা ভুলে ভরা। এই ভুলগুলোর হিসাব করতে গেলে তুমি আমাকে আর খুঁজে পাবে না। তাই আমার বিষয় বাদ, তুমি চেষ্টা করছো নির্ভুল থাকতে। আই অ্যাপ্রিসিয়েট। আমি আবার কখনো ভুল করলেও তুমি তোমার জায়গায় স্থির থেকো। আমি মানুষ ভালো না, বুঝলা? তোমাকে আমার ভুলের সাথে জড়িয়ে ফেলতে পারি। আমাকে মাঝে মধ্যে এতটা বুঝে যান দেখে অবাক লাগে। থ্যাংক ইউ। আসলে আমি সব সময় একটা ভুল ধারণার মধ্যে থাকি। আমার চারপাশে সবকিছু আমার বিপরীতে অবস্থান করে। ভালোই লাগছে, মন্দ না। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আর কি চাই আমার? যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন। আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এটাই যে আমার জন্য কেউ অসুখে ভুগছে না। গেলাম আমি, কাজ আছে আমার। ঠোঁটে একটা মেকি হাসি ঝুলিয়ে শায়না সেখান থেকে চলে যাচ্ছিল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। শায়না দরজা পেরোতেই তাজদার ডেকে উঠল, ঈশানা দাঁড়াও, একটা কথা শোনো। এই মমতাজ। শায়না দরজার কাছে এসে তার দিকে তাকালো। তাজদার বলল, আমি যাওয়ার আগে তোমার মুখ থেকে একবার হলে শুনতে চাইবো, তুমি একদিনের জন্য হলেও আমার কাছ থেকে কি শান্তি পেয়েছো? নাইলে ওখানে গিয়েও আমি শান্তি পাবো না রে। আপনি ওখানে গিয়ে শান্তিতে থাকলে আমাকে ভুলে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে অশান্তি মঙ্গল। এটা অন্যায় হচ্ছে আমার সাথে। অন্যায় আমার সাথে হয়েছে যেদিন একজন হসপিটালের বেডে শুয়ে সরি বলে পালাতে চেয়েছিল, আমাকে অনুতাপের সাগরে ভাসিয়ে দিয়ে। শাওন বাইক পেয়ে ভীষণ খুশি। কাল সারাদিন একরত্তিও বাড়িতে থাকেনি, শুধু ঘুরেছে বাইকটা নিয়ে। অফিস থেকে ফিরে আনিস তাকে ইচ্ছে মতো বকলো ফোনে। শাওন বাড়ি ফিরে শাহিদা বেগমের উপর রাগারাগি করলো। বাইক কিনে দিয়ে এখন আমার উপর চুরি করাচ্ছিস সবাই মিলে। ভাই কোনোদিন ভাইয়ের খারাপ চায়? তুই বাইক নিয়ে এমন মজনু হয়ে গেলে হবে? যদি অ্যাক্সিডেন্ট হয় তখন? তোর কি একটুও ভয় নেই শাওন? আনিস এসে বলল, কি হয়েছে? দেখ না, তুই বকেছিস বলে বাড়ি ফিরে আমার উপর রাগ দেখাচ্ছে। আনিস কাটকাট গলায় বলে দিল। আগামী 7 দিন তোর বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ। শাওন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস আশরাফকে গিয়ে বলল, আমি বলেছিলাম না ও বাইক পেয়ে গেলে সব ভুলে গিয়ে শুধু ওটা নিয়েই দৌড়াবে। আফসার সাহেব বলে উঠলেন, বাদ দে না, এখনো ছোট তাই। ওনার কথা শেষ হতে না হতেই শাহিদা বেগম এসে বলল, ছোট? ও ছোট? আজ বিয়ে করালে কাল বাচ্চার বাপ হবে। ও
ও নাকি ছোট। দেখো গিয়ে বাইকের পেছনে কাকে নিয়ে ঘুরছে। আনিস বলল। তোমার মুখে আর কোনো কথা নাই আম্মা। শাহিদা বেগম বিড়বিড়িয়ে চলে যেতে যেতে বললেন, এই ছেলের জন্য কোনো কথা বলে শান্তি নেই। আনিস বাইরে বেরিয়ে গেল। বাইকটা উঠোনে রাখা আছে। তাজদারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। আয়। তাজদার কিছুক্ষণ পর বেরিয়ে এলো। আনিস বাইকে উঠে বসলো। তাজদার পেছনে বসতে যাবে তখনই শাইনার গলা শোনা গেল। ভাইয়া। আনিস বারান্দায় তাকালো। শাইনা হাত নাড়ছে। আনিস তাকাতেই তাজদারকে দেখিয়ে দিল। তাজদার কপাল কুঁচকে তাকালো। শাইনা হাতের ইশারায় বলল একবার যেতে। আনিস বলল, মনে হয় কিছু আনতে হবে, শুনে আয়। তাজদার হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করলো। শাইনা লিখেছে, এক্ষুনি আসুন। এক্ষুনি মানে এক্ষুনি। তাজদার আবারও ঘরে চলে গেল। মহারানীর আদেশ। রসনারা তাকে দেখে বলল, বাজারে যাচ্ছ? তাজদার সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, কিছু কাঁচামরিচ লাগবে। ওকে। তাসনুবা উঠোনে বেরিয়ে এলো। বাড়িতে ইন্টারনেট নেই। অফিসে ফোন দিয়েও কাজ হচ্ছে না। কবে ঠিক হবে জানে না। ওয়াইফাই না থাকলে তার মাথা কাজ করে না। এদিকে ফোনের এমবিগুলো কাজ করছে না। বিরক্তিকর। আজ পেজের পোস্টও স্ক্যাজুল করে রাখেনি সে। টাইম মেনটেন করে পোস্ট না করলে আবার পেজে রিচ কমে যায়। হঠাৎ আনিসকে দেখলো বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে মাথা নুইয়ে। তাসনুবা তার দিকে ছুটে গেল। বলল, আনিস ভাই একটু হটস্পট দেন। আনিস হকচকিয়ে তাকালো। কি হটস্পট? এদিকে চলে আসেন, পাসওয়ার্ড বলেন। আনিস সরে পড়তে তাসনুবা বাইকে বসে বলল। আনিস না করতে পারল না, যদিও তার মুখের উপর না বলার স্বভাব আছে আর এটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে, কিন্তু অনেক সময় এটা করা যায় না, যেমন আজ করা গেল না। অগত্যা তাকে তাসনুবাকে হটস্পটে দিতেই হলো। তাসনুবা নেট পেয়ে খুশি হয়ে বলল, থ্যাঙ্কস। আপনি প্লিজ বেশি দূরে যাবেন না, ডিসকানেক্ট হয়ে যাবে। আনিস কিছু বলল না। তাসনুবা তার পেজে পোস্ট করা শেষে বলল, আপনার ফোনে কত এমবি আছে? আছে 2 জিবির মতো। অনেক আছে, তাহলে কিছু ভিডিও দেখি। আনিস কিছু একটা বিড়বিড়িয়ে বলল, কিন্তু তাসনুবা তা শুনতে পেল না। সে মনের সুখে বাইকের উপর বসে ভিডিও দেখতে লাগলো। আনিস একটা কাজের কাজ করলো অবশ্য। কিছুক্ষণ পরপর নেট বন্ধ করে দিয়ে আবারও অন করলো। এতে তাসনুবার ভিডিও মাঝপথে আটকে গেল বারবার। শেষমেশ বিরক্ত হয়ে সে বলল, আপনার হটস্পট আপনার মতোই ফালতু আনিস ভাই, ডিসকাস্টিং। বলেই হনহন করে হেঁটে চলে গেল সে। আনিস মনে মনে হাসলো। তাজদার ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শায়না একটা বাদামি রঙের শার্ট আর তার কাঁধে ঝুলি দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সাদা শার্টটা পাল্টানো হোক। তাজদার কপাল কুঁচকে ফেললো। কেন পাল্টাবে? ভাবতে ভাবতে এসে বোতামে হাত দিল। শাইনা যাওয়ার পথে চেয়ে হঠাৎই আঙ্গুল থেমে গেল। ঠোঁটের কোণায় হাসির রেখা খেলে গেল। সে দরজার কাছে গিয়ে উকি দিয়ে বলল, হেই মমতাজ। শায়না থেমে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। ইয়েস। নখে ব্যথা। তাজদার আঙ্গুল দেখিয়ে বলল। শায়না কপাল কুঁচকে তাকিয়ে আছে। নখে ব্যথা তো সে কি করবে? পরক্ষণে তাজদারের কুবুদ্ধির কথা ভেবে সে বোকা বনে গেল। এই লোকটা এত চালাক। তাজদার হাত বাড়িয়ে ডাকলো। কাম কাম। শায়না বলল, ভাইয়া দাঁড়িয়ে আছে নিচে, তাড়াতাড়ি যান। তুমি সহ্য না করলে তোমার ভাইকে দাঁড় করে রাখতে হবে। শায়না আর না পেরে ঘরে ঢুকলো। বোতাম ছাড়িয়ে দিতে লাগলো বুকের দিকে না তাকিয়ে। সেলাইয়ের দাগগুলো সে একদম সহ্য করতে পারে না। তাজদার বলল, এই শার্টটা পরো না। কোনটা পরবেন? বোতাম খোলা শেষ হতেই তাজদার শার্টটা খুলে ফেলতে ফেলতে কাবার্ডের সামনে গিয়ে দাঁড়ালো। আরো একটা অফ হোয়াইট শার্ট শায়নাকে দেখিয়ে বলল, এইটা। শায়না জোর গলায় বলল, না। এবার একদম ধবধবে সাদা একটা শার্ট, তবে কলার আর হাতের দিকে কিছু কালো বর্ডার আছে। শায়না স্বাভাবিকভাবেই বলল, পরতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার তার চালাকি বুঝতে পেরে দরজা ধাক্কা দিয়ে ডাকলো, এই মমতাজ চুন্নি, দরজা খোলো। এমন মার দেবো, দরজা খোলো। আরে কি শিয়ানা মহিলা। শায়না বলল, টাটা। দরজা খোলো মমতাজ। আনিস দাঁড়িয়ে আছে, বলো ওর সাথে প্রেম করেছে। ওকে ফাইন, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি। তোর বোন আমার কোলে উঠে বসে আছে। শায়নার সাথে সাথে দরজা খুলে তার বাহু বরাবর কিল বসিয়ে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তাজদার তাকে ধরে ফেললো এক হাতে পেঁচিয়ে। হাতটা চলে গেল শায়নার তলপেটে। সাথে সাথে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ফাইনালি। কিন্তু এটা এখন কদু কম, ফুটবল বেশি মনে হচ্ছে। শায়না চোখ খিচিয়ে বন্ধ করে রেখে বলল, ধুর বাবা, এসব কি? এসব কি বলো? শায়না চিৎকার করে উঠল। না। তাজদার হাসতে হাসতে তার কানে চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর শায়নার গালে জোরে টেনে দিয়ে
বেরিয়ে গেল। বাদামি রঙের শার্টটা গায়ে জড়াতে জড়াতে শায়না গাল আর কানে হাত রাখলো। এক ফোঁটা শান্তি দেয় না তাকে। তাজদার এসে আনিসের বাইকের পেছনে বসলো। শার্ট পাল্টালি কেন? তোর বোন আমার জন্য সাদা শার্টকে নিষিদ্ধ করে দিয়েছে। আনিস শব্দ করে হাসলো। তাজদার বলল, আমাকে কাঁচামরিচ কিনতে হবে, মনে করিয়ে দিস। কতগুলো? 1 কেজি বোধহয়। আনিস হেসে ফেললো। বড় আম্মু 1 কেজি কাঁচামরিচ কি করবে? তাহলে তুই যতটুকু কিনিস ততটুকু। আনিস হাসতে হাসতে বলল। তোর মাথা গেছে? তাজদার বিড়বিড় করে বলল, তোর বোন খেয়েছে? আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি? তাসনুবার কণ্ঠে একরাশ কৌতূহল। শায়না সোজাসুজি বলল, ওগুলো পরলে বাচ্চা বাচ্চা লাগে। তাসনুবার ভুরু কুঁচকে গেল। হোয়াট? বাচ্চা বাচ্চা? কে বলেছে? শায়না চুপ করে রইল কিছুক্ষণ, কিন্তু তাসনুবার চাপাচাপিতে শেষমেশ বলেই ফেলল, আপনার ভাইয়া? তাসনুবা অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। ভাইয়া বলেছে? ভাইয়া এমন কথা বলতে পারে? ঠিক তখনই তিতলি এসে বলল, শাইনা, ড্রেসগুলো আমাকে দিয়ে দাও, আমি পরবো, আমার খুব ভালো লেগেছে। তাসনুবা চটে গিয়ে বলল, তিতলি, জাস্ট শাট আপ। ওগুলো তোমার জন্য আনা হয়নি। সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন? তিতলি ঠোঁট বাঁকিয়ে বলল, নাক আছে বলেই তো নাক গলাই। তিতলি? তিতলি মুখ মোচড় দিয়ে ঘুরে গেল। রসনারা পাশের ঘর থেকে ডেকে উঠলেন। কি হয়েছে ওখানে? তাসনুবা বিরক্ত স্বরে বলল, ও খুব বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে আমার। তার নামে অভিযোগ শুনে তিতলি আবারও ছুটে এসে বলল, আম্মু, আমার কিন্তু ড্রেসগুলো পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে ছুতেও দেয়নি। এখন এনেছে শুধু শাইনার জন্য। আমারগুলো কোথায়? তাসনুবা ঠান্ডা গলায় বলল, তোমার রুচি খারাপ তিতলি। ওই ড্রেস আমি তোমাকে পরতে দেবো না। তুমি জানো না কোনটা তোমাকে স্যুট করে। তিতলি একটু না ভেবে বলল, তোমার রুচি খারাপ, আমার নয়। ঠাস করে দেবো একটা এখন। ঠিক তখনই তৌসিফ এসে ধমকে উঠল। ওই তোরা থামবি, বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলছিস। তিতলি তার দিকে ছুটে গিয়ে বলল, ভাইরে 2000 টাকা দাও, চুনির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে, টাকা দিলে এখন সুর সুর করে ছেড়ে দেবে। তাসনুবা কাটকাট গলায় বলে ফেলল, ওগুলো তোমায় মানাবে না। ওগুলো ক্যারি করার মতো স্মার্টনেস লাগে। ইউ আর নট দ্যাট টাইপ তিতলি। তিতলির মুখ শক্ত হয়ে গেল। আমার পছন্দ যথেষ্ট সুন্দর, বুঝেছেন? কিছুক্ষণ বলেছি রুচি খারাপ, কিছুক্ষণ বলছি স্মার্ট হতে হয়। তাসনুবা তার দিকে এগিয়ে এসে বলল, কিপ ইউর মাউথ শাট তিতলি। ভাইয়ার অ্যাক্সিডেন্টের দিন তুমি আমাকে বোরখার সাথে যে ওড়নাটা পরিয়ে নিয়ে গিয়েছিলে, আমার এখনও স্পষ্ট মনে আছে। তোমার রুচি ভয়ানক বাজে। ঘরের সবাই থম মেরে গেল। শায়না, তিতলি, এমনকি তৌসিফও হতবাক। ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কি রঙের ওড়না পড়েছিল? আজব ব্যাপার তো। তৌসিফ কপাল চুলকে বলল, তোকে নিয়ে তো মহাঝামেলা আছে রে। তাসনুবা তাচ্ছিল্যের সুরে বলল, আমি ভুল কি বলেছি? হসপিটালে যাচ্ছে বলে যেমন তেমন ওড়না পড়বে? আমি সেদিন কিছু বলিনি, কিন্তু খুব রাগ হয়েছিল। ননসেন্স গার্ল। তিতলির দিকে জ্বালাময় দৃষ্টি ছুড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বলল, আহা, কি রুচিশীল মানুষ রে বাবা। তাসনুবা হঠাৎ ঘুরে তাকাতে তিতলি এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেল তৌসিফের সাথে। উফ! তৌসিফ বুকে চেপে ধরল। তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল, ভাইরে, ডুক্কু পাইছো? ধারা তোকে। তিতলি ফুরুত করে দৌড় দিচ্ছিল। ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল। তাজদারের ভ্রু কুচকানো, কপাল কুচকানো, মুখ গম্ভীর। সমস্যা কি? হাত পা ভেঙে কি হসপিটালাইজ হতে ইচ্ছা করছে? তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেঁটে শায়নার পাশ দিয়ে যেতে যেতে ফিস ফিস করলো। তোমার বরটা খুব বাজে। তিতলি চলে যেতে তাজদার শায়নাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, ঘরে আসা হোক। শায়না বলল, আমার খেয়ে দেওয়ার কাজ নেই। তাজদার ঘরে গিয়ে তাকে এক নাগাড়ে ডাকাডাকি করতে লাগলো। সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে। শায়না লজ্জায় পড়ে গেল। এমন আজব প্রাণী সে খুব কমই দেখেছে। সে ঘরে যেতেই তাজদার তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, হ্যালো মমতাজ। হ্যালো। না গেল। কি গেল? আপনার মাথা। বহু বাচ্চা রেখে লন্ডন চলে যাচ্ছি, আমার মাথা যাবে না। ঘরময় একবার হেঁটে নিয়ে শায়না আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বলল, হেই মমতাজ বেগম, খুব পেইন হচ্ছে? শায়না ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, পেন কার বেশি সেটা দেখতেই পাচ্ছি।
তাজদার সিদ্দিকী বুক ফুলিয়ে বলল, তুমি বোধহয় তাজদার সিদ্দিকের আসল রূপ ভুলে গেছো। ভুলে থাকার চেষ্টা করি, কি বদমাশ লোক ছিল সেটা আমি ছাড়া আর কে জানে। তুমি বোধহয় আমাকে মিস করবে না? শায়না প্রশ্ন করল। করলে ভালো হবে। ভালো হতো আর কি। ব্যাড নিউজ, মিসটেস করলাম না। যদি কখনো শুনি কেউ কান্নাকাটি করে বন্যা ভাসিয়ে দিয়েছে তখন? শায়না মিষ্টি এসে বলল। নৌকায় চড়ে আসবেন। তাজদার দাঁতে দাঁত চেপে বলল, সর্বনাশ সর্বনাশ, এই বোকা চন্ডী মমতাজ এত কথা কোথা থেকে শিখলো? না একে ধরে আজকে না চটকালে আমার শান্তি নেই। তাজদার চিরবির করে তেরে আসতে শায়না এবার একটু জোরেই পালালো। বেয়াদব লোক, সারাক্ষণ চটকানো ভটকানো তালে থাকে। আনিস ভাই দাঁড়ান। তাসনুবা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে এলো। আনিস তখন বাইকের ইঞ্জিন চালু করতে যাচ্ছে। অফিসে আজ দেরি হয়ে গেছে, তাই গাড়ি না দিয়ে বাইকে বেরিয়েছে সে। তাসনুবা এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আজ ভীষণ লেট হয়ে গিয়েছে। কয়েকজন ইনফ্লুয়েন্সার আসছে, শুটিং আছে, একটু লিফট দেবেন? আপনার অফিস তো আমার শোরুমের পথে। আনিস ভ্রু কুচকে বলল, তোমাদের ড্রাইভার এখনো আসেনি। তাসনুবা তাড়াহুড়ো হয়ে ঘড়ির দিকে তাকালো। আনিস কিছুক্ষণ পর ভেবে বলল, আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে। নো প্রবলেম, দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি। সে নিজে না গিয়ে চিৎকার করে বলল, তিতলি হেলমেটটা দাও তো। তিতলি এক দৌড়ে হেলমেট এনে দিল। আনিস বাইকে চেপে স্টার্ট দিল। তাসনুবা তখনও হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে, এরই মধ্যে বাইক শাঁসা শব্দে ছুটে গেল রাস্তায়। মুহূর্তে মিলিয়ে গেল আনিস। তাসনুবা হতভম্ব দাঁড়িয়ে রইল জায়গাটায়। বাইকের ধুলো মিলিয়ে যেতে তাসনুবার ঠোঁট কাঁপলো অল্প অল্প, চোখে তীব্র অপমানের আগুন জ্বলজ্বল করছে। মনে হলো শব্দবিহীন একটা চর খেয়েছে সে জনসমক্ষে। আশেপাশে থাকা তিতলি, তৌসিফ আর শাওন হো করে হেসে উঠল। তাসনুবা তাকাতে দ্রুত সরে গেল সেখান থেকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা তাজদার পুরো ঘটনাটা দেখলো নিঃশব্দে। তারপর পাশ ফিরতে দেখলো শায়নাও দেখছে ব্যাপারটা। দুজনের চোখের মিলন ঘটতে দুজনের সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল। আনিস করলোটা কি? শায়নাও হতভম্ব হয়ে গেছে। ভাইয়া এটা না করলেও পারত। আনিস অফিস থেকে আসার পর শাহিদা বেগম ঘরে এসে বললেন, ও আনিস, তুই আজ কি করেছিস? আনিস শুয়ে একটু আরাম করছিল। মায়ের গলা শুনে শোয়া থেকে উঠে বসল। কোলে বালিশ টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারা দিন কেঁদেছে ঘরে বসে। তুই নাকি সবার সামনে অপমান করেছিস। আনিস চোখ কপালে উঠল। অপমান হবে কেন? আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম, আর ফিরে আসেনি আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। এখানে অপমানের কি আছে? আমি কি জানি, ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আমি কি বাচ্চা মানুষ এমন করব? আমি কি জানি, ওর দাদি বলল আজ নাকি ভাত পানি কিছু খায়নি, চোখ মুখ নাকি লাল হয়ে গেছে, অনেক কেঁদেছে বোধহয়। আশ্চর্য, কাদার কি আছে? বলতে বলতে আনিস নিজেই হেসে ফেলল। শাহিদা বেগম বলল, তুই হাসছিস? আনিস চেহারার গাম্ভীর্য টেনে এনে বলল, না, একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি আছে সেটাই ভাবছিলাম। শাহিদা বেগম বললেন, তুই কাজটা ভালো করিসনি। ওরা সবাই মনে করছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আনিস বলল, আচ্ছা তুমি গিয়ে বলে এসো ওটা একটা মিস্টেক ছিল। আমি ওর সাথে মশকরা করব কেন? এর আগে কখনো মশকরা করেছি? শাহিদা বক বক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলো। তাও তাজদার মেসেজ করেছে, দ্যাটস নট ফেয়ার আনিস, আমার বোনের অপমান আমি মানতে পারছি না। আনিস মেসেজটা দেখে হেসে উঠল শব্দ করে। তাজউদ্দিন সিদ্দিকীর পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অন্তত একটা ছোটোখাটো ফাতেহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনে অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানের রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকে জোর দিয়েছিল মহিষ কেনার উপরে। তার এমন আচরণে শয়তান হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বাবা ভাইয়ের উপর রাগ করে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কি অদ্ভুত ব্যাপার! যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারাদিন তাজদার বাড়ি ফেরেনি। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রসনারা শায়নাকে সতর্ক করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে, যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করে বললেন, ভাবের সময় আদর, ভাব ফুরালেই বাদর, রাগ কমুক তখন যেও,
তার গায়ে এখন রাগ পোকা কিলবিল করছে। শায়না তবুও সাহস করে তাজদার সিদ্দিকের কাছে গেল। তাজদার তখন ঘরের মেঝেতে পায়চারি করছিল। শায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখায়বের অবস্থা ভয়াবহ। চোয়ালের রেখা কঠিন, ভ্রু কুচকে আছে। মনে হলো সেই পুরনো কটুভাষী তাজদার সিদ্দিকী পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণায় নিয়ে তীব্র বাক্যবাণ শোনার মানসিক প্রস্তুতি নিয়ে শায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো, আবারও চোখ সরিয়ে নিল। শায়না তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার জন্য কফি আনবো? তাজদার সিদ্দিকী আবারও তার মুখের দিকে তাকালো। চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।